ইরানের সাথে চুক্তি না করার ঘোষণা যুক্তরাষ্ট্রের। গুরুত্বপূর্ণ খার্গ আইল্যান্ডের সামরিক স্থাপনা ধ্বংসের দাবি। তেহরান সহ অন্যান্য শহরে চলছে যৌথ বাহিনীর হামলা। চাপে পড়ে মধ্যপ্রাচ্যে 5,000 মেরিন সেনা ও নাবিক মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে ইরানের স্থল অভিযান চালাতে এই সিদ্ধান্ত। নির্বিচারে লেবাননের বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল। শক্ত জবাব দিচ্ছে হিজবুল্লাহ। একের পর এক মিসাইল রকেট ছুঁড়ে আবারও আলোচনায় সশস্ত্র গোষ্ঠীটি। শিরোনামগুলো শুনছিলেন। ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। মার্কিন মিসাইলের টার্গেটে ধ্বংস হয়েছে ইরানের 90% জ্বালানি রফতানি টার্মিনাল, খার্গ আইল্যান্ডের সামরিক স্থাপনা। রাজধানী তেহরান সহ বেশ কিছু শহরেও রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চলে। পাল্টা জবাবে ইরাকের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইসরায়েলের রাজধানী সহ বেশ কিছু এলাকায়। ইরানের সাথে কোনো রকম চুক্তিতে আসতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইসরায়েল ও ইরানের সংঘাতের 15তম দিন। এবার যুক্তরাষ্ট্রের মিসাইলের টার্গেট ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত দ্বীপ খার্গ। স্যাটেলাইট ফুটেজের মাধ্যমে দেশটির 90% জ্বালানি রফতানির টার্মিনালের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার ভিডিও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খার্গের পাশাপাশি যৌথ বাহিনীর মিসাইল হামলায় বিপর্যস্ত রাজধানী তেহরান সহ ইরানের বেশ কয়েকটি এলাকা। ইরানের মার্কাজি প্রদেশের একটি গ্রামে প্রাণ গেছে অন্তত 6 জনের। খুজেস্তান প্রদেশে নিহত এক শিশু। ব্যাপক বিস্ফোরণের শিকার উত্তর তেহরানের ফার্মিনেহ এলাকা। পশ্চিমেও ক্ষেপণাস্ত্রের আঘাতে ভস্ম হয়ে গিয়েছে ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র। খার্গ দ্বীপে হামলা চালানোর পর শুক্রবার ট্রুথ সোশ্যালে ইরানকে পুরোপুরি পরাজিত করার দাবি করে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। খার্গের জ্বালানি স্থাপনা টার্গেট করে আরেক দফা হামলার হুঁশিয়ারি দেন তিনি। আরও বলেন, পরাজয়ের পর ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে আসার চেষ্টা করছে তেহরান, যা কোনোভাবেই মানবেন না ট্রাম্প। এদিকে চুপ করে নেই ইরানও। পাল্টা হামলায় বিপর্যস্ত ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস। মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এম্বাসির হেলিপ্যাড। তবে এখনও মিলেনি কোনো হতাহতের খবর। ইসরায়েলের রাজধানী সহ বিভিন্ন স্থানেও ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। আইআরজিসির মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রিশন লেজিয়ন শহরের অন্তত 7টি এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয় বেশ কিছু ভবন ও স্থাপনা, আগুন ধরে যায় যানবাহনে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ফায়ার সার্ভিস ও প্যারামেডিক। ইরানের ছোড়া মিসাইল মাঝপথে কয়েক টুকরো হয়ে একই সাথে কয়েকটি স্থানে আঘাত করেছে। কোনো হতাহত হয়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ ও বম্ব স্কোয়াড। কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের আকাশসীমাতেও উঠতে দেখা যাচ্ছে ইরানের বেশ কিছু ড্রোন। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে মিলেছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর। 2 সপ্তাহের অভিযানে ইরানে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1444 জনে। আহত 18,500-এরও বেশি মানুষ। ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলের আঘাত মোকাবেলায় সক্রিয় করা হয়েছে রাজধানী তেহরান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের বিরুদ্ধে যুদ্ধের চাপে পড়ে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 5,000 মেরিন সেনা ও নাবিক মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। একাধিক মার্কিন গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বলা হয়, সেন্ট্রাল কমান্ডের অনুরোধে জাপান সহ অন্য এলাকায় মোতায়েনকৃত সেনা ও নাবিকদের সরিয়ে আনা হচ্ছে মধ্যপ্রাচ্যে, যাদের মোতায়েন করা হতে পারে অঞ্চলটিতে অবস্থানরত 3টি যুদ্ধ জাহাজে। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান শুরুর আগেই সবচেয়ে বড় মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন সহ সামরিক উপস্থিতি বাড়ানো হয় পারস্য উপসাগরীয় এলাকায়। অপারেশন এপিক ফিউরিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ নেতারা নিহতের পরও আকাঙ্ক্ষা অনুযায়ী সুবিধা করতে পারছে না ওয়াশিংটন। বরং ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের একের পর এক মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলায় নাজেহাল দশায় ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে আরও প্রায় 5,000 মেরিন সেনা ও নাবিক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কমপক্ষে 3 জন মার্কিন কর্মকর্তার বরাতে এনবিসি নিউজ সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এ তথ্য। কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ায় নেওয়া হচ্ছে বাড়তি পদক্ষেপ। দাবি, যুদ্ধ পরিকল্পনার অংশই ছিল প্রয়োজন অনুযায়ী ব্যবহারের জন্য মেরিন সেনাদের প্রস্তুত রাখা। আঞ্চলিক কমান্ডারদের জন্য সামরিক বিকল্প বাড়ানোই লক্ষ্য।
মূলত অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ ARG এবং মেরিন এক্সপেডিশনারি ইউনিট MEU এর সদস্য এই মেরিন সেনারা, যারা বর্তমানে জাপানে অবস্থানরত মার্কিন মেরিন কোরের একমাত্র স্থায়ী MEU ইউনিটে মোতায়েন রয়েছে। সংকট মোকাবেলায় দ্রুত অভিযানের জন্য প্রশিক্ষিত এই ইউনিটগুলো, এর মধ্যে রয়েছে মার্কিন দূতাবাসগুলোর সুরক্ষা এবং বিপজ্জনক এলাকা থেকে বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া। এছাড়াও স্থলে প্রথম বাহিনী হিসেবে পৌঁছে অন্য সামরিক ইউনিটের অভিযানের পথ তৈরি করে দেয় তারা। যেসব নাবিকদের পারস্য উপসাগরীয় এলাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, ত্রিপলি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপে যুক্ত তারা। USS সান্টিয়াগো, USS ট্রিপলি এবং USS নিউ অরলিন্সে দায়িত্ব পালন করছেন তারা। সম্প্রতি ফিলিপিন সাগরে কার্যক্রম চালাচ্ছিল জাহাজগুলো, এবার অগ্রসর হচ্ছে পশ্চিমে মধ্যপ্রাচ্যের দিকে। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও হিজবুল্লাহ। ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলার দাবি করলেও বিভিন্ন আবাসিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রেও বোমা ফেলছে IDF। নতুন করে প্রাণ হারিয়েছে 5 শিশুসহ দেশটির কমপক্ষে 29 বাসিন্দা। যুদ্ধ শুরুর পর এ নিয়ে লেবাননে মোট প্রাণহানি এখন 8 শতাধিক। এদিকে ইসরায়েলি সেনাদের উপর পাল্টা হামলার দাবি করেছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকা। দক্ষিণ লেবাননের দৃশ্য এটি। রাতের আধারে এভাবেই দেশটির ভেতরে ঢুকে বিশেষ অভিযান চালাচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF। ইরানের সাথে যুদ্ধ শুরুর পর থেকেই পার্শ্ববর্তী দেশ লেবাননেও অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। সীমান্তবর্তী এলাকাগুলোতে ট্যাঙ্ক আর কামান থেকে একের পর এক গোলা ছোড়া হচ্ছে। অন্যদিকে রাজধানী বৈরুতে চালানো হচ্ছে বিমান হামলা। IDF এর দাবি 2 সপ্তাহে লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর 1000-এরও বেশি টার্গেটে হামলা চালিয়েছে তারা। IDF লেবাননের লিতানি নদীর সেতু ধ্বংস করেছে। সেতুটি চলাচল আর দক্ষিণ লেবাননে অস্ত্র সরবরাহে ব্যবহার করত হিজবুল্লাহ। তবে এটা কেবল শুরু। ইসরায়েলের রকেট হামলার চড়া মূল্য দিতে হবে লেবাননকে। তবে হিজবুল্লাহর স্থাপনা টার্গেটের দাবি করা হলেও নির্বিচারে হামলা চালানো হচ্ছে বহু বেসামরিক স্থাপনায়। গুড়িয়ে দেওয়া হয়েছে হাসপাতাল আর আবাসিক এলাকা। হতাহতের শিকার হয়েছে শিশুসহ দেশটির বহু বাসিন্দা। এদিকে থেমে নেই হিজবুল্লাহ। ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে রকেট হামলা অব্যাহত রেখেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। উত্তর ইসরায়েলের সাফেদ আর মেতুলা সহ বেশ কয়েকটি শহরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। পাশাপাশি লেবাননে প্রবেশ করা ইসরায়েলি সেনাদের উপরেও দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ ছোড়া এসব রকেট হামলা প্রতিহত করতে হিমশিম অবস্থা ইসরায়েলের। রাজধানী তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বহু আবাসিক ভবন। আগেভাগেই এলাকা ছেড়ে যাওয়ায় হতাহতের সংখ্যা কম, তবে চরম আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। লেবানন সীমান্তের একটি শান্তিপূর্ণ গ্রাম এটি। কিছু সময় আগে এখানে একটি মিসাইল এসে পড়েছে। ভাগ্য ভালো ওই মুহূর্তে বাড়িতে কেউ ছিলেন না, তাই কেউ নিহত হয়নি। এমন পরিস্থিতিতে ভূগর্ভস্থ মেট্রো স্টেশন, টানেল কিংবা বাংকারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন ইসরায়েলিরা। আতঙ্কে প্রতিদিনই ছোটাছুটি করতে দেখা যাচ্ছে তাদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। লেবাননের নাগরিকদের উদ্দেশ্যে আকাশ থেকে বিপুল সংখ্যক লিফলেট ছড়িয়ে দিল ইসরায়েলি সেনাবাহিনী। পত্রিকার আদলে তৈরি এসব কাগজে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবি তুলতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়। বলা হয়, জনগণের হাতে এই সিদ্ধান্ত থাকা উচিত। সতর্কতা বার্তা হিসেবে কিছু লিফলেটে গাজার করুণ পরিণতির কথাও উল্লেখ করা হয়। লিফলেটগুলো হিজবুল্লাহর বিরুদ্ধে উস্কানিমূলক বার্তার পাশাপাশি ছিল QR কোড। তবে ওই কোড স্ক্যান করা থেকে বিরত থাকতে জনগণকে সতর্ক করে লেবাননের সেনাবাহিনী, কারণ এসব লিঙ্কের মাধ্যমে সহজেই ইসরায়েলের হাতে চলে যেতে পারে স্ক্যানকারীর মোবাইলের সকল তথ্য। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে আবারও আলোচনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানি হামলার জবাব দিতে সম্প্রতি তেল আবিবে ব্যাপক অভিযান চালায় সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধারা। এর মাধ্যমে আবারও নিজেদের সক্ষমতার জানান দিল লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহর শীর্ষ নেতারা বলেন, দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে যোদ্ধারা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে রকেট। লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন গোপন ঘাঁটি থেকে এসব রকেট ছোড়ে হিজবুল্লাহ।
কয়েক দশক ধরে ইসরায়েলের সাথে হিজবুল্লাহর সংঘাত চলে আসছে। তবে 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের আলোচিত অভিযানের পর তারও জোরালো রূপ নেয়। ওই অভিযানের সমর্থনের কারণে লেবাননে হিজবুল্লাহর অবস্থানে হামলা শুরু করে ইসরায়েল। এক বছর পর আইডিএফ এর হামলায় নিহত হন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহ। এর পাশাপাশি প্রাণ যায় আরও অর্ধশত কমান্ডারের। সব মিলিয়ে মনে করা হচ্ছিল অনেকটাই কোমর ভেঙে দেওয়া হয়েছে হিজবুল্লাহর। ইরানে চলমান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টার জবাব দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সাম্প্রতিক প্রতিরোধ এবং অভিযানের পর আবারও আলোচনায় এর সক্ষমতা, বিশেষ করে একের পর এক রকেট হামলায় পর্যদুস্ত আইডিএফ এবং দখল হওয়া এলাকার ইসরায়েলিরা। ফলে প্রশ্ন উঠেছে, আদৌ কি হিজবুল্লাহকে দমাতে পেরেছে ইসরায়েলি বাহিনী? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে টানা অভিযানের কারণে কিছুটা দুর্বল হলেও যুদ্ধবিরতির পর আবারও নিজেদের সুসংহত করেছে হিজবুল্লাহ। দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে। সশস্ত্র গোষ্ঠীটির নেতার হুঁশিয়ারি, রণক্ষেত্রে চমকে যেতে হবে শত্রুদের। শত্রুদের হুমকিতে আমরা ভয় করি না, আমাদের শক্তিমত্তা টের পাবে তারা। শুনেছি নেতানিয়াহু আমাকে হত্যার হুমকি দিয়েছেন। নেতানিয়াহুকে বলছি, কারো হায়াতই তাকে রক্ষা করার জন্য যথেষ্ট, অর্থাৎ আমার হায়াত দ্বারা আমি সুরক্ষিত। আর যখন মৃত্যুর সময় আসবে কেউ ঠেকাতে পারবে না। তাই আপনার হুমকি অর্থহীন এবং গুরুত্বহীন। ইরানের সহায়তা নিয়ে আঞ্চলিকভাবে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এমন অভিযোগ পুরনো। বিশ্লেষকরা বলছেন, চলমান সংঘাত দীর্ঘ হলে এবং তাতে হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠী জড়িয়ে পড়লে তা মাথা ব্যথার কারণ হবে ওয়াশিংটন, তেল আবিবের জন্য। বিমান হামলায় আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাবা খামেনি। এবার এমন দাবি করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার নর্থ ক্যারোলাইনায় এক সংবাদ সম্মেলন চলাকালে সিবিএস নিউজকে কথা জানান তিনি। বলেন যে মুস্তাবার অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র, তবে হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, 2 দফা হামলা চালানোর পর গুরুতর আহত হয়ে কোনো মতে বেঁচে আছেন মুস্তাবা খামেনি ও ইরানের আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিষয়ে তথ্যের বিনিময়ে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে এখনো কিছু স্পষ্ট নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরিস্থিতি বেশ বিপর্যস্ত। তাদের বিভিন্ন লক্ষ্যবস্তু টার্গেট করে হামলা অব্যাহত রেখেছি আমরা, যাতে আহত হয়েছে মুস্তফা খামেনি। আঘাত ঠিক কতখানি গুরুতর তা এখনো জানা যায়নি, তবে তিনি আহত এ বিষয়ে নিশ্চিত আমরা। দক্ষিণ কোরিয়া থেকে সরানো হচ্ছে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত থার্ড মিসাইল সিস্টেম, মোতায়েন করা হবে মধ্যপ্রাচ্যে। এর মধ্যে সিউলের মার্কিন ঘাঁটি থেকে শুরু হয়েছে মিসাইল সিস্টেম সরানোর প্রক্রিয়া। ইরানের মিসাইলের আঘাতে জর্ডানের থার্ড সিস্টেমের রাডার ধ্বংসেরও দাবি করা হয়েছে। টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড 2008 সাল থেকে আকাশ প্রতিরক্ষার জন্য এই মিসাইল সিস্টেম ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র। শক্তিশালী এই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলটি আঘাত হানতে পারে 200 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে। ফলে ব্যালিস্টিক মিসাইলের আঘাত থেকে একটি বিস্তীর্ণ এলাকাকে রক্ষা করতে পারে এই ক্ষেপণাস্ত্র। প্রতিটি মিসাইলে রয়েছে 6টি ট্রাক মাউন্টেড লঞ্চার, 48টি ইন্টারসেপ্টর, রেডিও এবং রাডার সিস্টেম। শতাধিক সেনা সদস্য প্রয়োজন এই মিসাইল সিস্টেমটি পরিচালনায়। সম্প্রতি ইরানের হামলায় বহুল আলোচিত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার সিস্টেম ধ্বংস হয় জর্ডানে, যার মূল্য প্রায় $30 কোটি। এর ফলে অনেকটাই অকার্যকর হয়ে পড়ে ওই অঞ্চলে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেই পরিস্থিতি এবার সামাল দিতে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা থার্ড মিসাইল সিস্টেম সরিয়ে আনছে যুক্তরাষ্ট্র, যা মোতায়েন করা হবে মধ্যপ্রাচ্যে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে সিউলের দক্ষিণে অবস্থিত সেগুংজু বিমান ঘাঁটি থেকে সরানো হচ্ছে এই মিসাইল সিস্টেমের লঞ্চার। 2017 সালে দক্ষিণ কোরিয়ায় থার্ড মিসাইল সিস্টেম মোতায়েন করে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত 5টি মার্কিন রিফুয়েলিং বিমান। শুক্রবার এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। 2 কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ইরানের সাম্প্রতিক অভিযানে আক্রান্ত হয়েছে মার্কিন ঘাঁটিটি। মিসাইলের আঘাতে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বর্তমানে মেরামত করা হচ্ছে বিমানগুলো। একদিন আগে ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্তের কথা জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ঘটনায় নিহত হন এয়ারক্রাফটে থাকা 6 জন ক্রু
এগুলোর সবাই। আর হামলার দায় স্বীকার করেছে ইরাকে সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠী। তবে সেন্টকমের সাফাই, শত্রুপক্ষের হামলায় বিমানটি বিধ্বস্ত হয়নি। ইরানে যুদ্ধের মাঝে হরমুজ প্রণালী পার করল তরল জ্বালানিবাহী একটি ভারতীয় জাহাজ। শনিবার 40,000 মেট্রিক টন এলপিজি নিয়ে মুক্ত সাগরে প্রবেশ করে নৌযানটি। এরপর থেকেই রয়েছে ভারতীয় নৌবাহিনী নিরাপত্তার আওতায়। তেহরানের সাথে ব্যাপক দর কষাকষির পর এই অনুমতি মিলেছে দিল্লির। খুব দ্রুতই ভারতের আরও একটি জাহাজে হরমুজ প্রণালী পার করার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে গেল কয়েকদিন ধরেই প্রায় বন্ধ জাহাজ চলাচল, যার প্রভাবে টালমাটাল জ্বালানির আন্তর্জাতিক বাজার। উত্তেজনার মাঝেই এই জলসীমা পার করল ভারতের এলপিজিবাহী জাহাজ শিবালিক। এ তথ্য নিশ্চিত করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম। শনিবার 40,000 মেট্রিক টন এলপিজি নিয়ে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে নৌযানটি। নিরাপত্তায় কাজ করছে ভারতীয় নৌবাহিনী। 2 দিনের মধ্যেই মুম্বাই বা কন্দলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। শিগগিরই আরও একটি ভারতীয় এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার করবে বলেও জানিয়েছে বেশ কয়েকটি সূত্র। গণমাধ্যম বলছে, দিল্লি ও তেহরানের গভীর কূটনৈতিক আলোচনার পর এ নৌপথে ছাড়পত্র মেলে ভারতীয় জাহাজগুলোর। এর আগে ভারতে আটকে পড়া 183 ইরানি নাবিককে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আসে মোদী প্রশাসনের পক্ষ থেকে। এই ইস্যুতে প্রশ্ন করা হলে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুহাম্মদ ফাথালি। ইরান ও ভারত বন্ধু দেশ, আমাদের স্বার্থ এক, আমাদের ভবিষ্যতও অনেক দিক থেকেই একসঙ্গে জড়িত। ভারতের মানুষের কষ্ট আমাদের কষ্ট, আবার আমাদের কষ্ট ভারতের কষ্ট। আর এ কারণেই ভারতের সরকার যেমন আমাদের সহযোগিতা করে, তেমনি আমাদেরও ভারতের সরকারকে সহযোগিতা করা উচিত। ভারত সরকার জানিয়েছে তাদের 70% তেল এখন হরমুজ প্রণালীর বাইরের রুটে যাতায়াত করছে। জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জনগণকে আশ্বাস দিলেও বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়াতে চায় না তুরস্ক, তবে সব ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত আঙ্কারা, এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার তৃতীয়বারের মতো ইরানের ব্যালিস্টিক মিসাইল দেশটিতে আঘাত এনেছে, যদিও তা প্রতিহত করার দাবি করেছে তারা। আমাদের যুদ্ধে জড়ানোর ষড়যন্ত্র, ফাঁদ, উস্কানির বিরুদ্ধে খুব সতর্ক পদক্ষেপ নিচ্ছি। কেবল প্রকাশ্য ঘটনাগুলো নয়, বরং যেসব বিষয় পর্দার আড়ালে ঘটছে সেসবের উপর ফোকাস করছি। কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না, বিশ্লেষণ করছি এবং প্রত্যেকের বিষয়ে তথ্য খতিয়ে দেখছি। আমাদের আকাশসীমা লঙ্ঘন হয় এমন যে কোনো হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। ইরানের হামলায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে এমন দাবি করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। দাবি করা হয় ইরানের আশপাশে এখনও মোতায়েন আছে আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, আর আধিপত্য ধরে রেখেছে আকাশ ও সমুদ্র সীমায়। আইআরজিসি রণতরীতে হামলার বিষয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ জানায় মার্কিন সেন্টকম। এর আগে রণতরীটিতে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিল আইআরজিসি। বিমান হামলায় এখন অবধি ইরানের সেনাবাহিনীর কমপক্ষে 4 থেকে 5,000 সদস্য নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এমনটা দাবি করেছে ইসরায়েল। আইডিএফ বলছে, গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান জুড়ে 10,000-এরও বেশি বোমা ফেলেছে ইসরায়েলি এয়ারফোর্স। প্রায় 8,000 দফা হামলা হয়েছে ইরানে। হামলা হয়েছে ইরানের সামরিক বাহিনীর হেডকোয়ার্টার সহ প্রায় 2,000 সামরিক লক্ষ্যবস্তুতে। আইডিএফের দাবি, এসব হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্য, আইআরজিসির শীর্ষ নেতা আর বেসিস ফোর্সের সদস্যদের টার্গেট করা হয়। ধ্বংস করা হয়েছে বিভিন্ন সমরাস্ত্র তৈরির কারখানা ও পরমাণু স্থাপনা। তবে ইসরায়েলের এসব দাবির বিপরীতে কোনো তথ্য কিংবা বিবৃতি দেয়নি তেহরান। বাস্তবে ইসরায়েলি হামলায় ইরানের কতজন সৈন্য নিহত তা এখনও নিশ্চিত নয়। চলমান যুদ্ধে আরব দেশগুলোতে হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। শনিবার এক বিবৃতিতে ইরানের প্রতি এই আহ্বান জানায় গোষ্ঠীটি। ইরানের বাসিন্দাদের ভাই সম্বোধন করে গোষ্ঠীটি পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোতে হামলা না চালানোর অনুরোধ জানায়। তবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলার উত্তর দেওয়ার অধিকার তেহরানের আছে বলেও জানানো হয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই হামাসকে আর্থিক ও সামরিক সহায়তা দেয় ইরান। এই গোষ্ঠী দেশটির প্রক্সি গ্রুপ হয়ে কাজ করে বলেও অভিযোগ ইসরায়েল ও পশ্চিমাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও পোস্ট করায় সংযুক্ত আরব আমিরাতে 10 জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের নাগরিক। ভিডিওগুলোর মধ্যে কয়েকটি আসল হলেও ভুয়া বা এআই নির্মিত ভিডিও রয়েছে, যেখানে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে এমনটা দেখানো হয়। অভিযোগ, এসব ভিডিও পোস্টের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এতে করে হুমকিতে জাতীয় নিরাপত্তা। আর এসব ভিডিও সরকারের বিরুদ্ধেও কাজে লাগাতে পারে কয়েকটি বিরোধী গণমাধ্যম। মানুষকে আতঙ্কিত করা, সামাজিক শান্তি নষ্ট করায় অন্তত 1 বছরের কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্তদের 1 লাখ দিরহাম জরিমানাও হতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শাপে বর হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার জন্য। এরই মাঝে বিশ্ববাজারে জ্বালানি সংকট মোকাবেলায় রাশিয়ার উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। তেলের দাম আরও বৃদ্ধি পেলে নিজেদের অর্থনীতির প্রধান উৎসকে কাজে লাগিয়ে কোষাগারে শত শত কোটি ডলার জমা করতে সক্ষম হবে দেশটি, যা কাজে লাগাবে সামরিক রসদ যোগানোর খাতে। বিশ্লেষকদের মতে বিদ্যমান এই সংকট দীর্ঘমেয়াদে বদলে দিতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমীকরণ। ইরানের সাথে মার্কিন ইসরায়েল চলমান যুদ্ধের প্রভাবে টালমাটাল পুরো বিশ্ব। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে এশিয়া ও ইউরোপের দেশগুলো। রফতানি বাধায় ধুঁকছে মধ্যপ্রাচ্য। এই অস্থিরতা শাপে বর হয়েছে রাশিয়ার জন্য। বিশ্লেষকরা বলছেন, ইরানে চলমান মার্কিন আগ্রাসন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওপর থেকে ঘুরিয়ে দিয়েছে সবার মনোযোগ, যে কারণে আগ্রাসন বন্ধে আপাতত সিদ্ধান্ত নেওয়ার চাপ কমেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর। মধ্যপ্রাচ্যের অস্থিরতা ভ্লাদিমির পুতিনকে এক কঠিন পরিস্থিতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই মুহূর্তে ইউক্রেনের সাথে যুদ্ধ বিষয়ক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো চাপ নেই তার উপর। পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন, আর ঠিক সেই সুযোগই নিচ্ছে মস্কো। এ দফায় বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আটকা পড়া রুশ জ্বালানিবাহী জাহাজগুলো পৌঁছাবে ভারতের মতো বহু দেশে। তাছাড়া অনেকটাই শিথিল হয়ে পড়েছে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা। তেলের দাম বৃদ্ধি আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে দেশটির জন্য। বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের তীব্রতার জেরেই বাধ্য হয়ে বেশি দামে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে অনেক দেশ। বলা হচ্ছে, এই সুযোগে মূল আয়ের উৎসকে কাজে লাগিয়ে নিজেদের কোষাগারে শত শত কোটি ডলার জমা করতে সক্ষম হবে মস্কো, যা সরাসরি ব্যয় করা হবে ইউক্রেন যুদ্ধের সামরিক রসদের খাতে। জ্বালানি তেলের দাম যদি $200 পৌঁছায়, তাহলে নিশ্চিতভাবেই রাশিয়ার পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া আরও সহজ হবে। রাশিয়া আরও বেশি অর্থ উপার্জনের সুযোগ পাবে, যার ব্যবহার করে তৈরি করবে আরও বেশি সংখ্যক ব্যালিস্টিক মিসাইল ও ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের শহরগুলোতে হামলার পরিধি বাড়ানোর পাশাপাশি যুদ্ধে আরও বেশি সংখ্যক সেনা মোতায়েন করতে পারবে। পরিস্থিতি মোকাবেলায় রাশিয়ার কাছ থেকে প্রায় 3 কোটি ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত। অন্যান্য দেশেও রাশিয়ার তেল সরবরাহে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকদের অভিমত, হরমুজ প্রণালীর উত্তেজনার জেরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে একটি ভুল পদক্ষেপ, যা আরও দীর্ঘস্থায়ী করে তুলবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলেভির সাথে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার জার্মানির মিউনিখে আয়োজিত এক নিরাপত্তা সম্মেলনে সাক্ষাৎ করেন জেলেনস্কি রেজা। সম্মেলনের ফাঁকে গুরুত্বপূর্ণ বৈঠক সেরেন দুজন। আলোচনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও একটি পোস্ট করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জানান, ইরান সহ অন্যান্য সকল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন দুজন। আর পাশাপাশি ইরান রাশিয়ার মধ্যকার পারস্পরিক সহযোগিতার কঠোর নিন্দা জানান ইউক্রেন প্রেসিডেন্ট ও নির্বাসিত যুবরাজ। ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে উপহাস করে একটি কার্টুন পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি পোস্ট করেন তিনি এবং ইরানের পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও বিদ্রূপ করেন। উপরেও নিচে কোলাজ করে বানানো ওই ছবিটিতে দেখা যায় অর্থের বিনিময়ে ইরানের সাথে হাসি মুখে চুক্তিতে সম্মত হচ্ছে ওবামা। আর অন্যদিকে দেখা যায় ইরানকে পারমাণবিক চুক্তি বিষয়ে কোনো রকম ছাড় না দিয়ে দেশটিকে যুদ্ধ বিমান পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। 2015 সালে ইরানের সাথে ঐতিহাসিক এক পারমাণবিক চুক্তি করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, যা প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর 2018 সালে একতরফা ও ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে চুক্তিটি থেকে বের হয়ে আসে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে ভুয়া ডাকাতির ঘটনায় আটক হচ্ছে 6 ভারতীয় অভিবাসী। জানা গেছে, মূলত যে কোনো অপরাধের তদন্তে সহায়তাকারীদের জন্য বরাদ্দ ইইউ ভিসা পেতেই
অর্থ দিয়ে এই ভুয়া ডাকাতির শিকার হতেন বহু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারী। এবং তদন্তে উঠে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানে নকল অস্ত্র নিয়ে প্রবেশ করে নগদ অর্থ নিয়ে এই ডাকাত চক্র পালিয়ে যেত। এ সময় তাদের পালিয়ে যাওয়ার অন্তত 5 মিনিট পর জানানো হতো পুলিশকে। আর অভিযান চালিয়ে বোস্টন, মিজৌরি, ওহাইও থেকে আটক করা হয় অভিযুক্ত চক্রটির সদস্যদের। দায় প্রমাণিত হলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড কিংবা $250,000 পর্যন্ত জরিমানা হতে পারে তাদের। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।